বিসমিল্লাহিররহমানিররহিম। ব্যবসা শিক্ষা শাখার ছাত্রীরা, আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের ভালো আছি। ডাক্তার আব্দুল মান্নান মহিলা কলেজের পক্ষ থেকে, অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আমি আমার ব্যক্তিগত পরিচয় আরও কয়েকবার ক্লাসে তুলে ধরেছি, তবুও আজকে আবার নতুন করে দিচ্ছি। আমি মোহাম্মদ আবুল হোসেন, সরকারি অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ডাক্তার আব্দুল মান্নান মহিলা কলেজ, কোটিয়াদি, কিশোরগঞ্জ। আজকে আমি তোমাদেরকে নতুন একটা বিষয় অবগত করাতে চাচ্ছি। যারা দ্বাদশ শ্রেণীতে আছো, অর্থাৎ যারা 2021 সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, শুধু তাদের জন্য আজকের আমার এই ক্লাসটি। তোমরা নিশ্চয়ই অবগত আছো, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক তাদের সিদ্ধান্ত মোতাবেক তোমাদের সিলেবাসটাকে কমিয়ে আনা হয়েছে। অর্থাৎ পূর্বে তোমরা 100 নম্বরের পরীক্ষা দিতে 10টি অধ্যায়ের উপর, এখন তোমাদেরকে পরীক্ষা দিতে হবে মাত্র 5টি অধ্যায়ের উপর। হিসাব বিজ্ঞান প্রথম পত্র, যার কোড নং 253, তার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। তোমরা হয়তো বা ইতিমধ্যে সেটা ডাউনলোড করে নিয়েছ। হিসাব বিজ্ঞান প্রথম পত্রের মধ্যে 5টি অধ্যায় এবং হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র কোড নং 254 সংক্ষিপ্ত সিলেবাসে সেখানেও 5টি অধ্যায়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের যে 5টি অধ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছে সেটি হলো অধ্যায় দ্বিতীয়, অধ্যায় তৃতীয়, অধ্যায় চতুর্থ, অধ্যায় অষ্টম, অধ্যায় নবম। অর্থাৎ এই 5টা অধ্যায়কে তোমাদের প্রথম পত্রের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যার কোড নং 254 সংক্ষিপ্ত সিলেবাস আমি প্রকাশ করছি। অধ্যায় দ্বিতীয়, অধ্যায় চতুর্থ, অধ্যায় পঞ্চম, অধ্যায় ষষ্ঠ, অধ্যায় অষ্টম, এখানেও 5টি অধ্যায়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজকে আমি তোমাদেরকে এই সংক্ষিপ্ত সিলেবাসটুকু সম্বন্ধে তোমাদেরকে অবগত করালাম। আশা করি যে সিলেবাস সম্বন্ধে তোমাদের ধারণা স্পষ্ট হয়েছে। বিগত দিনে আমি অংশীদারি ব্যবসায়ের উপর তোমাদেরকে আলোচনা করেছিলাম এবং সেটার সমস্যার সমাধানও করে দিয়েছিলাম। তারপরে নতুন আরেকটি অধ্যায় ব্যয় শ্রেণী বিভাগে আমি একটি অনলাইন ক্লাস নিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় যে সরকার কর্তৃক যে সংক্ষিপ্ত সিলেবাস প্রদর্শন করা হয়েছে সেখানে ওই অধ্যায়টি অন্তর্ভুক্ত করা হয় নাই। বিদায় আজকে আমি আরেকটি অধ্যায় তোমাদের সাথে অধ্যায় নিয়ে কথা বলবো। সেই অধ্যায় চতুর্থ, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র কোড নং 54 যৌথ মূলধনী কোম্পানির মূলধন, যাকে আমরা ইংলিশে বলি ক্যাপিটাল অফ জয়েন্ট স্টক কোম্পানি। 1850 সালের মধ্যে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে বৃহত্তম উৎপাদন প্রক্রিয়া, কারবারের উৎপাদন ব্যবস্থা, যৌথ মূলধনী কোম্পানির আবির্ভাব, বিপুল প্রতিযোগিতা, পণ্যের মূল্য হ্রাস এবং প্রচুর মুনাফার প্রত্যাশায় আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে। 1845 সালে ব্রিটেনে প্রথম কোম্পানি আইন পাশ হওয়ার পর তৎকালীন উপনিবেশিক ব্রিটিশ শাসক এই উপমহাদেশের প্রথম কোম্পানি আইন দ্য জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট 1850 পাশ করা হয়। এই আইনের ভিত্তিতে ঊনবিংশ শতাব্দীতে কোম্পানি নামে ব্যবসা চালু করা হয়। আমি যৌথ মূলধনী কোম্পানির সৃষ্টির কিছু রহস্য বা ভূমিকা আমি তোমাদেরকে বোঝাচ্ছি বা তুলে ধরছি। ব্রিটিশ ভারতে 1913 সালে দ্য কোম্পানিজ অ্যাক্ট 1913 জারি করা হয়, যা আজও পর্যন্ত বাংলাদেশ, ভারত, পাকিস্তান কোম্পানি আইনের মূল ভিত্তি হিসাবে
পরিচিত হয়ে আছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে 1913 সালের কোম্পানি আইন বাংলাদেশে গৃহীত হয়। 1977 সালে ল রিফর্মস কমিটির সুপারিশের প্রেক্ষিতে 1994 সালে কোম্পানি আইন প্রণীত হয়। 1994 সালে 1 জানুয়ারি হতে তা কার্যকর করা হয়। এই আইনে সর্বমোট 404টি ধারা এবং 12টি তফসিল সন্নিবেশিত করা হয়েছে। বাংলাদেশে প্রচলিত 1994 সালের কোম্পানি আইনের 2-1 ঘ ধারা মোতাবেক যৌথ মূলধনী কারবার পরিচালিত হয়, যা IFRS 2 উল্লেখ আছে। আমি এতক্ষণ তোমাদেরকে যে বিষয়টার উপরে ধারণা দিলাম সেটা হলো যে যৌথ মূলধনী কোম্পানির মূলধনের ভূমিকার উপরে আমি তোমাদেরকে একটা সংক্ষিপ্ত একটা ধারণা প্রয়োগ করেছি। আশা করি যে ধারণাটুকু আমি তোমাদেরকে দিয়েছি সেই ধারণাটা তোমরা ভালোভাবে মনোযোগ সহকারে শুনবে বা আয়ত্ত করবে। তারপর যৌথ মূলধনী কোম্পানির প্রকারভেদ বা শ্রেণী বিভাগ নিয়ে আমি এখন তোমাদের সম্মুখে কথা বলবো। এর আগে আমি আরেকটি জিনিস তোমাদেরকে ধারণা দিতে চাই। যৌথ মূলধনী কোম্পানির মূলধন যে চ্যাপ্টারটি, যা 4র্থ অধ্যায় নামে আমাদেরকে বইয়ে অন্তর্ভুক্ত করা আছে, এই অধ্যায়ের পূর্বে যে নামটি ছিল সেটি হলো যে যৌথ মূলধনী কোম্পানির শেয়ার ও ঋণপত্র। পূর্বে অর্থাৎ পুরাতন সিলেবাসে যেই নামটি অন্তর্ভুক্ত ছিল সেই নামটি হলো যৌথ মূলধনী কোম্পানির শেয়ার ইস্যু ও ঋণপত্র। এই নামকরণ করা হয়েছিল পূর্বে। তারপর সিলেবাস পরিবর্তনের পরে এই অধ্যায়ের নামকরণ করা হয়েছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন হিসাব। অর্থাৎ আমরা সংক্ষেপে যদি বলতে যাই তাহলে সেটা বুঝবো যে এই চ্যাপ্টারের নাম হলো শেয়ার ইস্যু বা শেয়ার ও ঋণপত্র ইস্যু। তার প্রকারভেদ বা শ্রেণী বিভাগ নিয়ে আমি এখন তোমাদের সম্মুখে কিছু কথা বলবো। যৌথ মূলধনী কোম্পানি, জয়েন্ট স্টক কোম্পানি, তাকে প্রথম 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হল সনদপ্রাপ্ত কোম্পানি, যাকে আমরা চার্টার্ড কোম্পানি হিসেবে আখ্যায়িত করে থাকি। দ্বিতীয় হলো বিধিবদ্ধ কোম্পানি, যাকে আমরা স্ট্যাটুটরি কোম্পানি হিসেবে আখ্যায়িত করে থাকি। 3 নম্বর হল নিবন্ধিত কোম্পানি, যাকে আমরা রেজিস্টার্ড কোম্পানি বলে থাকি। তাহলে আমরা যে যৌথ মূলধনী কোম্পানিকে প্রথম 3 ভাগে যে ভাগ করা হয়েছে, 1 নম্বর হলো সনদপ্রাপ্ত কোম্পানি, দ্বিতীয় হলো বিধিবদ্ধ কোম্পানি, তৃতীয় হলো নিবন্ধিত কোম্পানি। তাহলে প্রথমে আমরা জানলাম যে যৌথ মূলধনী কোম্পানিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে ভাগ করানো হয়েছে। এই 3 ভাগ সম্বন্ধে জানলাম। তারপরে নিবন্ধিত কোম্পানি বা রেজিস্টার্ড যে কোম্পানি, তাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। সীমাহীন দায় কোম্পানি, তারপর হলো সীমাবদ্ধ দায় কোম্পানি। অর্থাৎ নিবন্ধিত কোম্পানিকে 2 ভাগে ভাগ করা হয়েছে। আনলিমিটেড কোম্পানি আর এটা হলো লিমিটেড লায়াবিলিটিস কোম্পানি। আনলিমিটেড লায়াবিলিটিস কোম্পানি, তারপরে হলো লিমিটেড লায়াবিলিটিস কোম্পানি, যাকে আমরা বাংলায় বলি সীমাহীন দায় কোম্পানি, তারপরে সীমাবদ্ধ দায় কোম্পানি। তার মানে নিবন্ধিত কোম্পানিকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। এই 2 ভাগ সম্বন্ধে আমরা ধারণা নিলাম। তারপরে সীমাবদ্ধ দায় কোম্পানিকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। লাভবিহীন কোম্পানি, নন প্রফিট কোম্পানি, লাভবিহীন কোম্পানি বা নন প্রফিট কোম্পানি। তারপরে শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানি। দ্বিতীয় যে ভাগটা তা হলো কোম্পানি লিমিটেড শেয়ার, শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানি। তৃতীয় যেটা হলো প্রতিশ্রুতি দ্বারা দায়বদ্ধ কোম্পানি। তাহলে
সীমাবদ্ধ দায় কোম্পানিকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে ভাগ করা হয়েছে। কি? লাভবিহীন কোম্পানি, তারপরে শেয়ার দ্বারা সীমাবদ্ধ দায় কোম্পানি, তৃতীয় হলো প্রতিশ্রুতি দ্বারা দায়বদ্ধ কোম্পানি। তাহলে এখানে সীমাবদ্ধ দায় কোম্পানিকে 3 ভাগে ভাগ করা হয়েছে, 3টা ভাগের নাম আমরা জানলাম। তারপরে শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানিকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটা হলো পাবলিক লিমিটেড কোম্পানি। তোমরা জানো যে যৌথ মূলধনী কারবারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলো যে প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি। তাহলে শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানিকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটা হলো পাবলিক লিমিটেড কোম্পানি। যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহের উৎস। এখন আমি তোমাদেরকে পূর্বে যৌথ মূলধনীর যে প্রকারভেদ বা শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করলাম, যে যৌথ মূলধনী কোম্পানি প্রথম 3 ভাগে ভাগ করা হয়েছে, তারপরে নিবন্ধিত কোম্পানিকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, তারপরে সীমাবদ্ধ দায় কোম্পানিকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, শেয়ার দ্বারা সীমাবদ্ধ দায় কোম্পানিকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ মোট যৌথ মূলধনী কোম্পানিকে 10টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 3 ভাগ, তারপরে 2 ভাগ, তারপরে 3 ভাগ, তারপরে আবার 2 ভাগ, এই মিলিয়ে সর্বমোট 10টি ভাগে ভাগ করা হয়েছে। এখন আমরা আরেকটি জিনিস নিয়ে কথা বলবো, সেটা হলো যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহের উৎস, সোর্স অফ কালেক্টিং ক্যাপিটাল অফ এ জয়েন্ট স্টক কোম্পানি। আমরা বাংলায় যেটা বললাম যে যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহের উৎস, যেটাকে বলা হয় সোর্স অফ কালেক্টিং ক্যাপিটাল অফ জয়েন্ট স্টক কোম্পানি। তাহলে কি যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহের কি কি উৎস, আমরা সেই উৎস সম্বন্ধে আমরা এখন এই ধারণাটুকু নিব। 1 নম্বর হলো শেয়ার ইস্যু বা শেয়ার বিক্রয়, 2 নম্বর ঋণপত্র ইস্যু বা বিক্রয়, 3 নম্বর সংরক্ষিত বা সমন্বিত মুনাফা, 4 নম্বর ব্যাংক ঋণ, 5 নম্বর ব্যবস্থাপনা প্রতিনিধি। তাইলে আমরা যে যৌথ মূলধনী কোম্পানির যে মূলধন সংগ্রহের যে উৎস, এই উৎসকে মোট 5 ভাগে ভাগ করা হয়েছে। এর এই 5টি ভাগ সম্বন্ধে আমরা জানলাম যে শেয়ার ইস্যু বা শেয়ার বিক্রয় মাধ্যমে আমরা মূলধন সংগ্রহ করতে পারি, তারপরে শেয়ার ঋণপত্র ইস্যু বা বিক্রয় করে আমরা মূলধন সংগ্রহ করতে পারি, 3 নম্বর সংরক্ষিত বা সঞ্চিত মুনাফা থেকে আমরা ঋণ সংগ্রহ করতে পারি, তারপরে ব্যাংক থেকে আমরা লোন বা ঋণ নিয়ে আমরা শেয়ার মূলধন সংগ্রহ করতে পারি, 5ম হলো ব্যবস্থাপনা প্রতিনিধির মাধ্যমে আমরা সেই মূলধন সংগ্রহ করতে পারি। তাহলে যৌথ মূলধনী কারবারের যে উৎস, যে সোর্স অফ কালেক্টিং ক্যাপিটাল অফ এ জয়েন্ট স্টক কোম্পানির মোট সোর্স হল 5টা। এই 5টা ভাগ, যাকে আমরা শেয়ার ইস্যু, যেটাকে বলে ইস্যু অফ শেয়ার, ঋণপত্র ইস্যু বা বিক্রয়, যাকে বলি আমরা ইস্যু অফ ডিবেঞ্চার, 3 নম্বর রিটেইনড আর্নিংস, সংরক্ষিত বা সঞ্চিত মুনাফা, রিটেইনড আর্নিংস, ব্যাংক লোন, 5 নম্বরে হলো ম্যানেজমেন্ট এজেন্সি। এই 5টা উৎসের মাধ্যমে আমরা যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহ করতে পারি। তাহলে আমরা যে কি কি ইয়ার থেকে সোর্স থেকে আমরা মূলধন সংগ্রহ করতে পারি, এই সোর্স সম্বন্ধে আমরা জানলাম। তারপরে যে জিনিসটা আমাদেরকে জানতে হবে, আরেকটি পয়েন্ট, সেটা হলো বিবরণপত্র, যাকে আমরা ইংলিশে বলে প্রসপেক্টাস। পাবলিক লিমিটেড কোম্পানির মূলধন সংগ্রহ করার উদ্দেশ্যে বিজ্ঞাপন প্রচার করে থাকে। এই বিজ্ঞাপনের মাধ্যমে বিজ্ঞাপন অনেকভাবে প্রচার করতে পারে, সেটা দৈনিক কোনো পত্রপত্রিকা হইতে পারে বিভিন্ন ধরনের রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, যে কোনো গণমাধ্যমে আমরা উক্ত শেয়ারটাকে বিবরণপত্র বা প্রচার করে
জনগণকে সচেতন করার জন্য, যাতে আমাদের এই কোম্পানি সম্বন্ধে তাদের একটা ধারণা হয় এবং আমাদের কোম্পানির শেয়ার বা ঋণপত্র ক্রয় করে যাতে আমাদেরকে মূলধন সংগ্রহ করে বা তহবিল সংগ্রহ করে আমাদেরকে সহযোগিতা করা হয়। এই জন্য আমরা একটা বিবরণপত্র বা বিভিন্ন ধরনের বিভিন্ন মাধ্যমে আমরা বিজ্ঞাপন প্রচার করে থাকি। এই বিজ্ঞাপনের মাধ্যমে জনগণকে সচেতন করে আমরা মূলধন সংগ্রহ করব। তাহলে আমরা আজকে যে তিনটা জিনিস সম্বন্ধে জানলাম, একটা হইল যে যৌথ মূলধনী কোম্পানির ভূমিকা, যে এটা কখন থেকে এটা শুরু হয়েছে এবং এখন কোন পর্যায়ে আছে, এই ভূমিকা উপরে আমরা একটা ধারণা নিলাম। দ্বিতীয় ধারণা নিলাম যে যৌথ মূলধনী কোম্পানির প্রকারভেদ বা শ্রেণী বিভাগ সম্বন্ধে একটা ধারণা নিলাম। তৃতীয় যে ধারণা নিলাম যে যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহের উৎস, কোন কোন খাত থেকে আমরা মূলধন সংগ্রহ করতে পারি এবং এই মূলধনটা সংগ্রহ করার জন্য যে বিবরণপত্র বা প্রসপেক্টাস, যে কোনো ধরনের পোস্টার, হ্যান্ডবিল, রেডিও, টেলিভিশন, সংবাদপত্র বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করে আমরা ওই অর্থের সংগ্রহ বা অর্থের যোগান আমরা দিতে পারি। তাহলে আজকে আমাদের প্রথম ক্লাস এই যৌথ মূলধনী কোম্পানির মূলধনের উপরে আজকে আমাদের প্রথম ক্লাস। আরেকটা বিষয় তোমরা একটু আগে অবশ্যই আমি বলেছি, মনে রাখবে যে তোমাদেরকে সংক্ষিপ্ত যে সিলেবাস শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদর্শন করা হয়েছে, যে তোমাদেরকে অনলি 5টি অধ্যায়ের উপর পরীক্ষা নেবে। এই 5টি অধ্যায় তোমাদেরকে উপর পড়াশোনা করতে হবে বা আয়ত্ত করতে হবে। এর মধ্যে একটি অধ্যায় আমি অলরেডি আলোচনা করেছি, যেটা ছিল অংশীদারি ব্যবসায়ের হিসাব, ওইটা শেষ। আজকে আমি দ্বিতীয় আরেকটি অধ্যায়, কিন্তু বইয়ে হলো 4র্থ অধ্যায়, যৌথ মূলধন কোম্পানির মূলধন সংগ্রহ কিভাবে করতে হয়, এটার উপরে আজকে আমি তোমাদেরকে একটা ভূমিকা টানলাম। এই বলে আজকে আমার সংক্ষিপ্ত ক্লাস শেষ করলাম। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ।